ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছেন নিবেদন করছে জিপিএ। আসলেই কি বাজেট জনগণের জন্য? নিজেদের চুরি হালাল করতেই কালো টাকা বৈধ করার সুযোগ দিয়েছে কি সরকার? বাজেটে রাজনীতি লুকিয়ে আছে ঠিক কোন জায়গায়? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত, আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে। আজ আমরা একটু আলোচনা করতেই চাই যে বাজেটে আসলে যে কালো টাকা সাদা করার বিষয়টি, এর মধ্যে রাজনীতিটি কি? কারণ সরকারের আমলেই এটি সরকাররা করে থাকেন সরকারের পক্ষ থেকে। কেন, কি কারণে, সেই আলোচনা আমরা একটু শুরুতেই করতে চাই। আমাদের সাথে এটিইউ তাজ রহমান আছেন, প্রেসিডিয়াম মেম্বার জাতীয় পার্টি। অনেক ধন্যবাদ। জাতীয় পার্টি চেয়ারম্যান, বিরোধী দলীয় নেতা জিএম কাদের একদম বলেছেন যে এটি আসলে কোনোভাবে কালো টাকাকে সাদা করাকে তিনি সমর্থন করেন না এবং এটি জনগণের জনমুখী একেবারেই বাজেট নয় এবং জনবিরোধী হয়েছে। আপনার তরফ থেকে, দলের তরফ থেকে আসলে এই বাজেট নিয়ে আর কি বক্তব্য আছে আপনাদের? ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ আলোচক মিল্লাত ভাই এবং সালাম ভাই, দর্শক সবাইকে সালামে শুভেচ্ছা। দেখেন, দলের বক্তব্য দলের চেয়ারম্যান তো দিয়েছেন। দলের চেয়ারম্যানের বক্তব্যের সাথে আমি সহমত যে যেটা উনি বলেছেন কালো টাকা সাদা করা, এটা ওনার বক্তব্য থেকে দলের বক্তব্য, আমার বক্তব্য একই মত। ওভারঅল যদি বাজেটটা দেখেন, আপনার এত বড় একটা বিশাল বাজেট, সেই বাজেটের ঘাটতি আছে 2,56,00,000 কোটি টাকা। সেটা আপনি দেশি লোন, বিদেশি ফরেন লোন থেকে নিয়ে কভার করবেন। আমাদের লোন কোথায় যাচ্ছে? আমি আপনার এখানে আসার আগে একটা স্টাডি করছিলাম সন্ধ্যার পর। 2013-এ বাংলাদেশের ফরেন লোন ছিল 29.3 বিলিয়ন, 23 ডিসেম্বর 100 বিলিয়ন। এই 10 বছরে আমরা ফরেন লোনের ডিফারেন্সটা আপনাকে আমি বললাম জাতির সামনে। আপনি ডেভেলপমেন্ট করেছেন, সব কিছু সুন্দর করে সাজিয়েছেন, সাথে সাথে এই দেশের প্রতিটি নাগরিকের উপরে আপনার লোনের বোঝা আছে 1,50,000 টাকা। ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দিস কান্ট্রি, যে গতকালকে পর্যন্ত বর্ন হয়েছে, এই বোঝাটাও কিন্তু আছে। কালো টাকা সাদা নিয়ে সরকারের একটা পক্ষ, সরকারের একটা বক্তব্য থাকবেই। পৃথিবীর যত সরকার তার একটা বাজেট দেবে, বিরোধী দল সেটার উপর আলোচনা সমালোচনা তার করবে, বিরোধী দলে তার বক্তব্য তুলে ধরবেই, সেটা স্বাভাবিক। বা দেখতে হবে আপনার এই দেশের জনগণের উপকারিতা কোনটা হচ্ছে, সেই উপকারটা সরকারের পক্ষ থেকে করতে হবে এবং জনগণের পক্ষে বিরোধী দলরা এই কথা বলবে। বিরোধিতার খাতির বিরোধিতা না, যে মানুষের ভালোর জন্য যদি কিছু হয়ে থাকে এই বাজেটে, সেই পয়েন্টগুলো তুলে ধরবে। আমি আরেকটা জিনিস আপনার দেখলাম ভালো করে, সেটা স্টাডিতে দেখলাম যে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, যারা সেনম বলা হয়, তারা বলছে যে সরকার যে এই বাজেটে অর্থমন্ত্রী যেটা বলেছেন যে নেক্সট ইয়ারে আমাদের জিডিপি এই রেশিওতে যাবে, সেই রেশিওটা কোনো ওনারা পালন করতে পারবে না। সরকার বলছে যেহেতু সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হয় ইনফ্লেশনে, যখন আপনার ডেপ্ট, ফরেন ডেপ্ট, ডোমেস্টিক ডেপ্টটা বেশি হয়, তখন আপনার ইনফ্লেশনটা অটোমেটিকলি এফেক্ট হয়, বিকজ আপনাকে হিউজ ইন্টারেস্ট পে করতে হবে। আপনি 1.5 বিলিয়ন 23-24 বাজেটের ভিতরে আমাদের অলরেডি আমরা ফরেন ইন্টারেস্টে পে করেছি। 24-25-এ আমাদের যে পরিমাণ ইন্টারেস্ট পে করা হবে, সেটা আমাদের ফরেন রিজার্ভের উপর গিয়ে যখন এফেক্ট হবে, তখন ইনফ্লেশনটা আরও হাই হবে। এই ওভারঅল জিনিসগুলো এত টেকনিক্যাল জিনিস, মানে সাধারণ মানুষের যে বোঝাচ্ছে, সাধারণ মানুষ চাবে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রটা যেন মানুষের সীমার মধ্যে থাকে, মানুষ খেয়ে বেছে বাঁচতে পারে। আপনি যা করেন, বঙ্গবন্ধু টানেল যেটা করেছেন, সেটার ইনভেস্টমেন্টটা কিন্তু আমরা যেটা প্ল্যান করা হয়েছিল সেটা থেকে হবে না। আরও যেটা করেছেন পাওয়ার প্ল্যান্ট, আপনার সবচেয়ে বড় যেটা রাশিয়া করেছে, সেটার পেমেন্ট কিন্তু আরও উইদিন 3 ইয়ার্স শুরু হয়ে যাবে। 4 বিলিয়ন উইদিন 24, 25, 26, 27, 28-এর ভিতরে আমাদের ফরেন লোনের পেমেন্ট হবে 4.8 বিলিয়ন। আমার স্টাডি থেকে, আজকে ইয়ারডির এস্টিমেটেড থেকে। তো সেগুলো আমরা কীভাবে করব? ট্যাক্স তো দিতে হবে, আপনি দেন, আমি দেই, আমরা ছোটো হিসাবে যারা কাজ করে এইখানে তাদেরও দিতে হবে, সাধারণ মানুষের উপরে বোঝা হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম শুরু করে হালি 20 টাকা লেবু যদি মৌলভীবাজার শ্রীমঙ্গলে হয়, ঢাকায় আসে সেটা হয় 80 টাকা। ওখানে কিনতে দিতে হয় একটা, রাস্তায় দিতে হয় একটা, পুলিশে দিতে হয় একটা, শ্রমিকের একটা, তেলে একটা, পেট্রোলে একটা। এগুলো সব মিলিয়ে ওভারঅল এই বাজেটের এই বোঝাটা জাতি বহন করে দিতে। সরকার তো রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে, সরকারকে সাধারণ মানুষের কথাও চিন্তা করতে হবে। সরকার কি তাহলে শুধু নিজেদের মানে চলার জন্য বা একটা বছর মতে মতে কাটানোর জন্য এই বাজেট দিল না? সরকার চিন্তা করবে পলিটিক্যাল। আপনার বক্তব্যে আপনি বলেছিলেন প্রত্যেকটা সরকার যারা আছে তারা রাজনৈতিকভাবে চিন্তা করে বাজেট নিয়ে, এটা আমি আপনার কথার বাইরে যাব না, এটা ঠিকই।
পৃথিবীর সব দেশেই করে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডগুলো যেগুলোতে তারা চিন্তা করে যে আমাদের মানুষের চিন্তাও করতে হবে, আর আমাদের এই সাবকন্টিনেন্টে বেশি বাজেটগুলো চিন্তা করে যে দল প্রথম, মানুষের চেয়ে বেশি দলের চিন্তা করা হয়, রাজনীতির কথা। কাজে এই যে গণমুখী বাজেট, জনবান্ধব বাজেট, এই শব্দগুলি আমরা ব্যবহার করি জনগণকে পলিটিক্যাল হ্যাঁ রাজনৈতিক প্রতিশ্রুতির মতো কিনা আমি আরো বিস্তারিত নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো। আব্দুল সালাম আমাদের সাথে আছেন, আহ্বায়ক তিনি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বলা হয়ে থাকে বাজেট যাই হোক না কেন বিরোধীর পক্ষ থেকে একটা বিরোধীদের সুর সবসময়ের জন্য তোলা হয়, এটি জনবিরোধী বাজেট। কিছু কিছু শব্দ একদম কমন শব্দ যেটা সবসময়ের জন্য ব্যবহার করা হয়। আসলেও শুধু বিরোধিতার জন্যই কি বাজেট বক্তব্যের পর আপনাদের কাছ থেকে বিরোধিতা আসে? শোনেন, এটা তো কথাটা বলতে গেলে এখন কি আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলে যে সুজন বিএনপির কথা বলে, ওই যে আরো কয়েকটা সংগঠন আছে বিএনপির কথা বলে, অমুক বিএনপির কথা বলে। কথা তো হাঁচা, কথাটা মিশা না। অর্থাৎ বিএনপি জনগণের কথা বলে, এটা হলো মূল কথা। আর আরেকটা হলো যে জনগণের এই সমস্ত ভোগান্তি নিয়ে ক্ষমতাসীন দলের প্রধানসহ সকল মন্ত্রীরা তামাশা করে। এটা এই জন্যই করে যে যেহেতু এটা কোনো নির্বাচিত সরকার না, জনগণের কাছে তাদের কোনো কমিটমেন্ট নাই, জনগণের ভোট তাদের দরকার হয় না। তাই যেমন প্রধানমন্ত্রী যে আপনি যে কথাটা প্রথমে বললেন, তার সাথে উনি ওইটাও বলছেন, তারা মানলে মানবে, না মানলে কি কিছু করার নাই। অর্থাৎ ওনারা যেটা চাবে ওইটা করতেই থাকবে, যেহেতু ওইখানে জনগণের প্রতি তো তাদের তো কোনো কমিটমেন্ট নাই। আজকে যেটা হয়েছে দেখেন, এটা তো বাস্তব যে আমরা কি এটাকে মিথ্যা কথা বলা হয়েছে যে বৈধ অর্থের উপরে কর বেশি আর অবৈধ অর্থের উপরে কর কম। এটাকে আমরা মিথ্যা কথা বলছি? তারপরে দেখেন তিনি বলেছেন যে এগুলো তিনি ব্যাংকিং খাতে নিয়ে আসতে চান। এটা তো কোনো যুক্তি হলো না, মাছে বর্ষি দেওয়ার মতো, আধার দেওয়ার মতো। এটা উনি বর্ষি তো এরকম দিয়ে আমাদেরকেও কত কিছু ঘুরাইছেন বা নিছেন, সেটা উনি খালি বর্ষিই ফেলেন, কিন্তু ওই জনগণের পক্ষে তো কিছু আসে না। এটা হলো যে আমরা পরিষ্কার যেটা বলছি যে দেখেন আজকের এই যে সাধারণ মানুষ, আজকে একটা রিক্সাওয়ালা বলি, শ্রমিক বলি, একটা কৃষক বলি, তার যোগাযোগের জন্য আজকে একটা মোবাইল ফোন সে ব্যবহার করে। আজকে আপনি যদি 100 টাকা সেখানে সে দেয়, সেখানে 40 টাকা কাইটে নেয়, 60 টাকা চলে গেল মানুষের। আজকে ধরেন এই যে মানুষের যে টাকাটা নিতেছে 100 টাকা যদি আমি ট্যাক্স দেই, 100 টাকা ট্যাক্সের মধ্যে যেটা উনি কিছুটা বলার চেষ্টা করছে যে দেখেন এইখান থেকে 20% সরকার যে সমস্ত আমরা বারবার বলে আসছি, এই যেভাবে সুদ অর্থাৎ যেভাবে ঋণ নিচ্ছে, ঋণগ্রস্ত করে ফেলছে, 20% ওইখান থেকে 20 টাকা অলরেডি সুদেই চলে যায়। আর ওইখান থেকে চলে যায় আপনার 15.8% চলে যায় শুধু এই যে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। অর্থাৎ জনগণের কল্যাণে যে সমস্ত সাইটগুলো দরকার সেগুলোতে তো খুব একটা। তাহলে সরকার আসলে মানে বাজেটটা কাদের দিকে তাকিয়ে দিয়েছে? বাজেটটা তো এটা বলছি, বাজেট ওই যে সুবিধাবাদী শ্রেণী সরকার সৃষ্টি করছে, যাদের উপরে ডিপেন্ড করে ক্ষমতায় যায়, জনগণের উপরে ডিপেন্ড করে তো ক্ষমতায় যায় না। কাজে তাদেরকে খুশি রাখার জন্য লুটেরাদেরকে খুশি রাখা যায়। একটা খালি ছোট্ট হিসেবে বলি, মনে করে যে এই যে ট্রেন, এমপি উনি হয়তো আমার সাথে বাইরে একমত হবেন, এখানে হবেন না, সাধারণ মানুষের জন্য যে আজকে ট্রেনটা মনে করেন যে এই ট্রেনের আজকে উত্তরা থেকে বা আজমপুর থেকে যে লোকটা মতিঝিলে যায়, তার যে কস্টিংটা পড়ে ট্রেনের মধ্যে আসলে, আজকে সেই কারণে পরিবহনের অনেকে আজকে বাস ব্যবহার করছে না। সেই কারণে ইমিডিয়েটলি যেটা তারা সেটা নেই, কারণ পরিবহন এলা মাফিয়া চক্রের মধ্যে আছে বাস পরিবহনের। এই মাফিয়াদের ইস্যুর জন্য ইমিডিয়েটলি সেটা যে 15% ভ্যাট, অর্থাৎ এইটাকে রেলের মধ্যে 15% ভ্যাট এখন দিতে হবে নতুন করে জনগণকে। অর্থাৎ সাধারণ মানুষের চিন্তা করলে তো এটা করতো না। এরকম প্রত্যেকটা জায়গায় আজকে দেখেন যে কোথায় তারা ভালো করছে। আজকে যে সমস্ত জায়গাগুলো বন্ধ করা দরকার সেগুলো তো করতে পারতেছে না। আজকে বিদেশে যে মানুষ রপ্তানি, আজকে দেখেন সব পত্রিকায় আসছে, এবং একদিন 2 দিন না, মাসের পর মাস আসতেছে যে 4টা এমপি এখানে সিন্ডিকেট করে আজকে এই মার্কেটটাকে সে নিয়ন্ত্রণ করে নিছে। যেখানে 60 থেকে 70 হাজার টাকা লাগার কথা একটা মানুষের, সেখানে 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। তারপরও সেই মানুষগুলো আজকে বিদেশে যেতে পারছে না। আজকে তাদেরকে কি ধরা হচ্ছে যে সেখানে যে সেই টাকাগুলো যে যাচ্ছে সেখানে তো যাচ্ছে না। এমনকি দেখেন যে আজকে যে দেশীয় ব্যাংক থেকে
দেশীয় ব্যাংক থেকে আমাদের সরকার যেভাবে ঋণ নিচ্ছে, সেই ঋণ তো আজকে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পাওয়ার কথা না। আবার সরকার সেই ঋণ নিয়ে সেই ঋণও ঠিক মতো শোধ করতে। কিন্তু আব্দুল সালাম, এটা বলা হয়ে থাকে যে যা কিছু সরকারের এখনকার বাজেটে আছে তা কোনো না কোনো সময় বিএনপিরও আমরা এক সময় দেখেছি, এবং সেই প্রসঙ্গও তারা একই সাথে তুলেছে। আমরা সেটা নিয়ে নিশ্চয়ই আব্দুল সালাম কথা বলবো। আমার শেষ করতে দেন। আর না, হাবিব মিল্লাতের উত্তর নিয়ে আমি আপনার কাছ থেকে যাবো নিশ্চয়ই। অনেকগুলি হ্যাঁ জমেছে, আমরা আসবো নিশ্চয়ই। হাবিব মিল্লাত, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। জনগণের জন্য এই বাজেট নয়, দুই দলের দুইজন প্রতিনিধি এখানে বললেন এটা হচ্ছে সুবিধাভোগী যারা এই সরকারের, এবং সরকার যাদের কাছ থেকে সুবিধা নিয়ে থাকেন তাদের সুবিধার জন্যই এই বাজেট করা হয়েছে। এটার বিরোধিতা করে আপনার কিছু বলার আছে কিনা? ধরেন গণতান্ত্রিক দেশে সকলেই তার মতামত দিতে পারে, বিরোধিতা করার কিছু নেই। তবে ছোটবেলা থেকেই দেখে আসছে একটা জিনিস, এখন অবশ্যই একটু কম দেখি, যখনই বাজেট ডিক্লেয়ার হতো তখন দেখতাম সরকারি দলের পক্ষ থেকে গণমুখী বাজেট বলে মিছিল হতো, গণবিরোধী দেশ বিরোধী। একদিকে বলতো জনবান্ধব, আর একদিকে বলতো জনবিরোধী, আবার বলতো গরিব মারার বাজেট, কমিউনিস্ট বা বামপন্থীরা। সুতরাং এটার কোনো পরিবর্তন নেই, অর্থাৎ রাজনৈতিক যে মৌলিক পরিবর্তন। কারণ ওই সরকারে যদি আবার বিরোধী দলে যায় একই ঘটনা ঘটে। আপনারাও বলেছেন গণবিরোধী বাজেট। আমরা বলেছি, অবশ্যই বলেছি, কোনো সন্দেহ নাই। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাজেটের যে মৌলিক পরিবর্তন সেটি কিন্তু হয়নি, সেটা নিয়ে আমরাও চিন্তা করছি। আপনার কি মনে হয় যে বিরোধী দলে গেলে জনগণকে বেশি অনুভব করা যায়, মানে দৃষ্টি খুলে যায় তখন, নাকি আসলে? না, আসলে সেটা না। সরকারে থাকলে বরঞ্চ জনগণকে বেশি সহায়তা করা সম্ভব, কিন্তু বিরোধী দল এই সরকারে যাওয়ার জন্য এবং জনগণকে আকৃষ্ট করার জন্য কিছু সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে। আমি বলি না যে এইটাই বাংলাদেশের যে বাজেটটি এবার হয়েছে সেটাই শ্রেষ্ঠ বাজেট পৃথিবীর মধ্যে, এটা আমি বলিনি। তবে বাজেটটি করতে হয় বাস্তবতার নিরিখে। সারা পৃথিবী জুড়েই একটা অর্থনৈতিক একটা টালমাটাল অবস্থা চলছে, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। আমাদের দেশের যে অবস্থা যদি তুলনা করেন বিভিন্ন দেশের সাথে, আমরা তাদের চেয়ে ভালো আছি বিভিন্ন অর্থে। বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে আপনি চিন্তা করেন যে 20 কোটির মতো মানুষ, আমরা তো সব এটা কথা বলি তো সবাই, 17, 18, 20 কোটি মানুষ। টিআইএন নাম্বার আছে কত জন লোকের? কোটিখানেক লোকের কাছাকাছি বা তার কিছু কম। আর ট্যাক্স পে করে পার ইয়ার কত? সেটা 50 লাখের কম। তাহলে বলেন সরকার কোথা থেকে টাকাটি পাবে? আমি বলি না এই বাজেটের কথা, বাজেটটা বাইরে রাখছি। সরকারকে অবশ্যই ডাইরেক্ট ইনডাইরেক্ট পথে টাকাটা কোথা থেকে উঠিয়ে আনতে হবে। আমি অর্থনীতিবিদ না, অত ভালো বলতে পারবো না কার কাছ থেকে উঠে আনে সেটা হচ্ছে দেশের থেকে, দেশের মধ্য থেকে। এবং যখন সেটা সম্পূর্ণভাবে সম্ভব না হয় তখন বিদেশি লোন বা বিদেশি অনুদানের প্রশ্নটি আসে। এবং আপনি যদি গত 2-3 বছরের বাজেটটি দেখে থাকেন, তখন দেখবেন যে আগে যেমন বিদেশি নির্ভর বাজেটটি ছিল, সেটি থেকে কিন্তু সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে। বিএনপি আমলে সর্বশেষ যে বাজেটটি দিয়েছে সেটি কিন্তু 1,00,000 কোটি টাকার কম ছিল। আমরা কিন্তু এবছরও প্রায় 8 গুণের কাছাকাছি। অর্থাৎ দেশের অর্থনীতি বড় হয়েছে, দেশের মানুষের চাহিদা বেশি হয়েছে, দেশের মানুষ আরও ভালো থাকতে চায়। দেশে এই যে স্যানিটেশন বলেন, পিওর ওয়াটার বলেন, বেসিক যে নিডগুলো, হেলথ সিস্টেম বলেন, সেগুলো পূরণ হওয়ার পথে। হ্যাঁ, 15 বছরে জনসংখ্যা যতখানি বেড়েছে, এই দেশ যতখানি এগিয়েছে, এই দেশের চাহিদা যতখানি এগিয়েছে, যতখানি উন্নয়ন হয়েছে, বাজেটের আকার সেই অনুপাতে আওয়ামী লীগের আমলে বেড়েছে। প্রশ্ন সেখানে আমরা আজকে বলছি, জনমুখী বা জনগণ বান্ধব যে বাজেটের কথা সরকার সবসময় বলে, অন্যগুলির হিসাব আমরা আজকে না নিই, এই বাজেটটার মধ্যে কি এমন আছে যেটাতে জনগণের জন্য সুখবর আছে বা জনগণের স্বস্তির জায়গা আছে? বাজেট যদি দেখেন, সত্যিকার অর্থেই স্বস্তি বা সুযোগ যেটি জনগণ আশা করে, কোনো বাজেটেই কিন্তু সেটি 100% নেই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আপনি দেশটাকে কোথায় দেখতে চান। আপনাকে দেখতে হবে যে আজ থেকে 5-10 বছর পরে দেশটাকে আপনি কোথায় নিয়ে যেতে চান। আপনাকে দেখতে হবে জনগণের জন্য আপনি কতটুকু। এখন জনগণ যদি ডাইরেক্ট সুবিধা চায় সেটি একটি কথা, আর যদি ইনডাইরেক্ট সুবিধা, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল, বিভিন্ন সেবা, সামাজিক, জনগণ অনেক ভালো অবস্থায় আছে না। আমি কিন্তু বলি যে এই দেশের শিক্ষা ব্যবস্থায়, এই দেশের শিক্ষা খাতে ব্যয় বাংলাদেশের মানুষকে যে পরিমাণ ব্যবহার করতে হয়, এখন ব্যয় করতে হয়,
আপনি হাসপাতালের কথা বলেন, যে পরিমাণ ব্যয় করতে হয় তাকে ওই সেবা পাওয়ার জন্য। আপনি রাস্তাঘাটে পরিবহনের ক্ষেত্রে বলেন, যে পরিমাণ ব্যয় করতে হয় তাকে সেটা পাওয়ার জন্য। এই দেশের মানুষের জন্য স্বস্তির জায়গা করেছেন আপনারা, এমন জায়গাটা কই, মানে ব্যক্তিগতভাবে? আমি সেটাই বলতে যাচ্ছি, কোনো সরকার কখনোই ব্যক্তিগতভাবে কারোর কথা চিন্তা করে না। আচ্ছা, সরকার চিন্তা করে সমষ্টিগতভাবে। আমার উপজেলার মধ্যে যদি একটা সুন্দর রাস্তা হয়, হয়তো আমি মনে করব যে আমার কি প্রতিদিনের খাবার জোগাবে, ইনডাইরেক্টলি কোনোভাবে সহায়তা করবে। আমি ভালো রাস্তা দিয়ে চলবো, আমার যে ক্ষেত থেকে ফসলটি হয় সেটি একটা ভালো জায়গায় নিয়ে বিক্রি করতে পারবো, আমার যে জমির দাম নিশ্চয়ই, কিন্তু আপনি সার্বিক উন্নয়নের, হ্যাঁ সার্বিক উন্নয়ন, কিন্তু সার্বিক উন্নয়নের কিছুটা আপনার গায়ে এককভাবে লাগবে না, সেটা কেমন ধরনের উন্নয়ন? লাগছে তো। সেটা যদি আজকে এই যে একটু মেট্রো রেলের কথা শুনলেন, এই মেট্রো রেলটি যদি না হতো, 15 ব্যাটারির কথা পরে আসি, এর মাধ্যমে কি জনগণ সরাসরি উপকৃত হয়নি? হয়েছে নিশ্চয়ই। এই যে রাস্তাঘাটে জনগণ সরাসরি উপকৃত হয়েছে। এখানে যে প্রশ্নটি এসেছে, একটা প্রাইমারি স্কুল, লক্ষ লক্ষ প্রাইমারি স্কুল বাংলাদেশে করা হয়েছে, তার জন্য তো আমার স্কুলের ছাত্রছাত্রী উপকৃত হয়নি? অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। বিভিন্ন ভাবে, বিভিন্ন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যে আমাদের বাজেটের কথা যদি বলে থাকেন, যতটুকু আরো বেশি দেওয়া দরকার ছিল শিক্ষায়, স্বাস্থ্যে, সামাজিক নিরাপত্তায়, আমাদের তো নুনান্তে পান্তা ফুরায়, আমরা তো এখনো সেই অবস্থায় পৌঁছিনি। সুতরাং সমস্ত যে যতটুকু দরকার ততটুকু দিতে পারছি না। এই বছরটা আমাদের অর্থনীতির জন্য খুবই খারাপ অবস্থা হয়, তাহলে সার্বিক উন্নয়নের কথা চিন্তা না করে জনগণ কেমন করে স্বস্তিতে থাকবে সেটা ভাবার সুযোগ ছিল কিনা। সেই যখন জনগণ সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তখন আমি তার যাতায়াতের জন্য টাকা বাড়িয়ে দিচ্ছি। আমি তেল গ্যাসের দাম বলা হচ্ছে বছরে অন্তত 4 বার বাড়ানো হবে। আমি একই সাথে বলছি তাকে কিন্তু সমন্বয়ের কথা বলা হচ্ছে। সমন্বয় মানে এইটা একটা খুবই ভেগ কথা। সমন্বয় কোনো ভেগ কথা না। আমরা এই কথাটা অবশ্যই জানতে, এই মাসে তেলের দাম কমেছে, আপনি যদি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমরা অবশ্যই এই কথাটা বিস্তারিত আলোচনায় আসব। তারপরে আপনারা বলছেন নানা জায়গায় আপনাকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্সের পরিমাণ বাড়াতে হবে, নানা জায়গায় ভ্যাটের আওতা বাড়িয়েছেন, নানা জায়গায় ভ্যাট চালু করেছেন সব সাধারণ জনগণের উপর। আপনি বলছেন যে সকলের কাছ থেকে টাকা না নিয়ে কি দেশ চালানো যাবে? এখন সেই সকলের কাছে মানে কি? আপনি কাদের উপরে চাপ দিয়ে সেই টাকাটা নিচ্ছেন, সেটা দেখার সুযোগ আওয়ামী লীগ সরকারের ছিল কিনা। আমরা বিরতির পর আসবো। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বাজেট আসলে জনমুখী কিনা সেটা জানার জন্য, এবং আসলে জনগণের কথা চিন্তা করা হয় কিনা বাজেটে, সেই বিতর্কে আমরা ছিলাম। অনুষ্ঠানে যাওয়ার আগে এটিও তাজ রহমান আমাদের সাথে আছে। আপনি বলছিলেন যে এটি আসলে জনগণের এইসব সরকারের, আসলে সকল সরকারের একদম রাজনৈতিক শব্দ, যে জনবান্ধব কারণ এর পেছনে আসলে রাজনীতিটাই কাজ করে সবচেয়ে বেশি। দেখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে টিআইবি, সিপিডি, সুজন সবাই বিএনপি সুরে কথা বলতেছে। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু ঠিক একই কথা বিএনপি বলতে আওয়ামী লীগের সুরে কথা বলছে, এই যে আপনিও জানেন আমরাও জানি। এখন আসেন গভর্নমেন্টের, জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল, আমরা তো লং ব্যাক, এর জন্মই হয় না দেশের নতুন একটা প্রজন্ম, 36-37 বছর হয়ে গেছে। আমাদের 89-90 বাজেট ছিল কত? 127 কোটি টাকা। না 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 127, আমি এই মাত্র নিলাম। না না না, বাংলাদেশের প্রথম বাজেটই ছিল 786, তাজউদ্দিন আহমেদের বাজেট, তা 1000 ফাইন্যান্সিয়াল টাইমস থেকে নিলাম এখন টোটাল দেখেন। তা দেখেন কিন্তু সেটা ভুল না, ফাইন্যান্সিয়াল টাইমস থেকে নিলাম না। আমি আপনাকে সেটা বলে দিচ্ছি, গভর্নমেন্টের এইমিং ইনফ্লেশন গোল হলো নেক্সট 24-25 6.5, কারেন্ট আছে আপনার 9%, লাস্ট 2 ইয়ার্স উপরে আছে, 9 এর উপরে। গভর্নমেন্ট এইমিং হলো আপনার জিডিপি তাদের 6.75 করবে, কারেন্টলি আছে 5.8, ওভার অ্যাম্বিশাস। মানুষকে বলা হচ্ছে এটা, এই জন্য পলিটিক্সটা বলছিলাম আপনাকে আমি শুরুতে। মানুষকে বলা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেক্টিং যে প্রাইভেট ইনভেস্টমেন্ট হবে 27.3%, হুইচ ইজ কারেন্টলি প্রাইভেট ইনভেস্টমেন্ট হলো 23.5%, ওভার অ্যাম্বিশাস। এটা এরা বলছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মনিটরিং, যারা কারো গভর্নমেন্টের পক্ষে কারণ বড় লক্ষ্য যদি না থাকে আপনি অর্জন করবেন না, আপনি এমন কিছু করবেন না যেটা আপনার উপরে আবার বোঝা হয়ে যাবে। বেশি বড় হয়ে গেলে আপনার বোঝাটা বেশি হয়ে যাবে। তখন আপনি এই যে মেট্রো রেলের উপরে 15% ট্যাক্স দিচ্ছেন, সাধারণ মানুষ যারা বাস ছেড়ে খুব তাড়াতাড়ি মতিঝিল যাওয়ার চিন্তা করে, এয়ারপোর্ট থেকে তাড়াতাড়ি আপনার কাজে যাওয়ার চিন্তা করে, বলছেন যে সার্বিক উন্নয়নের দিকে সরকার নজর দেয়, কখনো এককভাবে উন্নয়নের জন্য। এটা তো একটা গভর্নমেন্টের, এই গভর্নমেন্ট কেন, যে গভর্নমেন্ট রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সার্বিক উন্নয়ন জনগণের মানে একটা যারা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ইকোনমি করার জন্য এটা কাজ করা একটা সরকারের কাজ। এটা ইরিলেভেন্ট কোন পলিটিক্যাল পার্টি পাওয়ার আছে, কিন্তু আপনি দিচ্ছেনটা কি মানুষের, সেটা আমরা হিসাব করবো সাধারণ জনগণ হিসাবে। আমি আপনার ওভার অ্যাম্বিশাস না নিয়ে আমি
ডে টু ডে কীভাবে খাবো, চলবো, আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, আমার চলাফেরার ব্যবস্থা কীভাবে করছেন। আপনি হাইলি এম্বিশিয়াস ইনভেস্টমেন্ট করবেন, যেটার জন্য রং ইনভেস্টমেন্ট হয়, বাকিটা আসিয়ে পড়বে সাধারণ মানুষের উপরে। এটা আপনাকে কাটেল করতে হবে। যদি কাটেল না করেন, সাধারণ মানুষের উপরে বোঝার পর বোঝা 24 সাল যাবে, 25 সাল আসবে, এই বোঝাটা তো বাড়তেই থাকবে। আপনার ফরেন লোনের বোঝা 4 বিলিয়নে চলে যাচ্ছে, ওদিন নেক্সট 3 ইয়ার্সের মধ্যে আপনাকে এটা দিতেই হবে। এটা কোত্থেকে আসবে? আপনার ফরেন রিজার্ভে হাত দিলে। আপনি ফরেন রিজার্ভটা 48 বিলিয়নে গেল, সেখান থেকে আপনি প্রাইভেট লোন যারা বিদেশ থেকে নিয়ে আসছে তাদেরকে সভেন গ্যারান্টি দিয়েছেন। আইএমএফকে বলছেন আমার এই টাকাটা আছে, আইএমএফ বলছে না, যেটা গ্যারান্টি দিয়ে ফেলছেন এটা আপনার টাকা না, বিকজ এটা যখনই আপনার ডিফল্ট হবে তারা ক্যাশ করে নিয়ে চলে যাবে। এটা তো আপনিও জানেন। তখন আইএমএফের সাথে এগ্রি হয়েছে সরকার, ঠিক আছে এই হিসাবটা আমরা 13 বিলিয়নে চলে আসছে আমাদের ফরেন রিজার্ভ। আপনার রিজার্ভ যত কম হবে তখন আপনার দেশের ইনফ্লেশনে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হবে। আব্দুল সালাম, যে কথাটি আসলে একটা পয়েন্টই তার কাছ থেকে মনে হচ্ছিল যে সার্বিক উন্নয়নের কথা আসলে সরকার ভাবে বলে জনগণের কষ্ট হবে, কিন্তু জনগণ কর দিয়ে দেশের উন্নয়নের পথে কাজ করবে। এটা তো একটা লক্ষ্য হতেই পারে একটা সরকারের, তাতে অসুবিধা কি? ওটা যদি লক্ষ্য হতো তাহলে তো ভালোই হতো। সেটা তো লক্ষ্য না। আমি প্রথমে যেটা বলছি এখনই বলবো, একই কথা বলবো, যে সরকার সিন্ডিকেট করে ক্ষমতা দীর্ঘায়িত করতেছে, এবং সিন্ডিকেটে যারা আছে সব জায়গায় সিন্ডিকেট করে তারাই বেনিফিট পাচ্ছে, সাধারণ মানুষ বেনিফিট পাচ্ছে না। এখানে পরিষ্কার দেখেন সরকার কি বলে। সরকার বলে জনগণের ভাতের অভাব নাই, 4 কোটি মানুষ ক্রয় ক্ষমতা ইউরোপের সমান, কিংবা গ্রামের মেয়েরা 3 বার ঠোঁটে লিপস্টিক লাগায়, এসব মন্তব্য করে জনগণের প্রতি একটা অবজ্ঞা, এটা হলো জনগণের প্রতি তাদের যে শ্রদ্ধাশীল হওয়া সেটা করে না। তো এই জন্যই সরকার কিচ্ছতা সাধন করার কথা বলে, কিন্তু করছে। সরকার মাথাভারী প্রশাসন দিতেছে। সরকার কি করতেছে, এর মধ্যেই আসছে, পত্রিকায় আসছে, এটার মধ্যে বলেও না সরকার যে আমরা এটা বাতিল করলাম। কি হয়েছে, আজকে ডিসি বা ইউএনওদের জন্য নতুন আধুনিক কার কিনতেছে। কি কারণে এই টাকাটা কোত্থেকে আসবে? আজকে আমরা বারবার বলছি যে নামমাত্র প্রশাসনের জন্য নির্বাচনের নামে আজকে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এগুলো কিসের জন্য, তাই না? তো এই কথাগুলো যদি বলি আমরা, তাহলে আমি আজকের আমাদের আওয়ামী লীগ নেতা সাবেক এমপি সাহেবের কাছে বলতে চাই যে অর্থমন্ত্রী তার বাজেট ঘোষণার পরের দিন বলছে যে 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে এবং জিনিসপত্রের দাম কমবে। তা আজকে আমার দলের কথা না, দল তো একদিনও সময় দিতে চায়। আমি বললাম ওকে ঠিক আছে, আমি রাজি আছি। যদি 6 মাসের মধ্যে, কিন্তু 6 মাসের মধ্যে যদি না পারে তাহলে গভর্নমেন্ট ব্যর্থ, তাহলে গভর্নমেন্ট রিজাইন করা উচিত। এটা কি করবে? কারণ সে যে আজকে ওই অন্য যে সমস্ত সংস্থাগুলো আছে যারা এগুলো নিয়ে রিসার্চ করে, কেউ কিন্তু বলতেছে না, এটা কেউ বলে না যেটা পারবে না, যেটা এখন এইমাত্র সে বলল, তাই না? জাতীয় পার্টির নেতা যেটা বললো, এটা সম্ভব না। কারণ ডে বাই ডে তো এটা বাড়তেছে। আপনারা দেখেন 2009 সালে আমাদের খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। 24 সালে সেটা হয়েছে 1,82,295 কোটি টাকা। ওনারা খালি বিএনপি খুঁজেন, বিএনপির আমলে হয়েছিল, বিএনপির আমলে। আরে তো ওনাদের আমলে 2009 সালে 22,000 কোটি টাকা ছিল, সেটা 1,82,000 কোটি। কিন্তু আপনারা যেটা শুরু করে দিয়ে গেছিলেন সেটা আসলে ওনারা এক জায়গায় নিয়ে যেতে চান না, এটা ক্রেডিটের কি? তাহলে তো ওইটাও বলুক যে আমরা তো যে ভ্যাট করছিলাম তখন তো আওয়ামী লীগ বিশাল প্রতিবাদ, এরকম ভ্যাট কেন করা হচ্ছে, জনগণের উপর চাপানো হচ্ছে। তা আজকে ভ্যাটের পরিধি তো ওনারা আরো বাড়াইতেছেন। আপনারাও তো কালো টাকা সাদা করার সিস্টেম রেখেছিলেন। আমি যেটা বলছি ওইটা বলে, আমি তো ভ্যাটের কথাটা বলছি। ভ্যাট ওনারা তো আরো বাড়াইছেন, কমান নেই তো, তাই না? আর আরেকটা হলো যে বিএনপি, ওনারা তো বলতেছেই ওনারা বিএনপি চেয়ে অনেক ভালো, বিএনপি কিছুই করতে পারে নাই। তাহলে বিএনপির সাথে তুলনা করা দরকার নাই তো। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ তুলনা করুক, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এই ছিল, এত বছরে ওরা দেশকে এই আগায় নিছে ওই যে সাধারণ মানুষের উপরে ঋণের বোঝা চাপাইছে। ঋণের বোঝা আজকে জর্জরিত হয়ে গেছে। আজকে সরকারই তো ঋণ খেলাপি। নিজে এই সরকার আমাদের দেশীয় ব্যাংকগুলো থেকে যে ঋণ নেয়, সেই ঋণও তো ঠিক মতো শোধ করে না। তাই কাজেই আজকে এই যে এরকম একটা অবস্থায় নিয়ে দেখেন আজকে, তারপরও যেটা দেখেন কিছুদিন আপনার পত্রিকায় যেটা আসছে 2 দিন আগে, ওয়াশিংটন দূতাবাসে থেকে $1 মিলিয়ন লাপাত্তা হয়ে গেল। সেটা নিয়ে তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির ফাইল উধাও হয়ে গেছে। এই জন্য মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতেছে না।
যে আজকে বেনজিরকে নিয়ে যখন বলতেছে সরকার এটা নিয়ে এই কমিটি করতেছে ওই কমিটি করে, মানুষ বলে না না এগুলো সব আইওয়াস। আপনারা কি বেনজির বাজেট এই কারণেই বলছেন? অবশ্যই, এর জন্যই তো আমরা বলি যে এটা আমরা বলি না খালি, আজকে সেই সমস্ত যারা ইকোনমিস্ট তারা বলতেছে যে বেনজির বাজেট এটা, অর্থাৎ এটা এই নজির নাই এই বাজেটের। আর এই বেনজির মানে লুটপাট, অর্থাৎ বেনজির যেভাবে লুটপাট করছে এই বাজেটটা হলো সেরকম লুটপাটের, মানে লুটপাটের সিনোনিম, মানে সমনাম কি বেনজির? হ্যাঁ, এখন তো তাই হয়ে গেছে। এই জন্য বললাম যে আজকে এর জন্যই আইওয়াস জনগণ, কারণ আইনের শাসন যেহেতু নাই, বিচার নাই, আজকে কাকে বলবেন? তাই না? আজকে এইখানে একটা সেনাবাহিনীর প্রধান, তাকে আজকে দিয়ে আজকে আমরা কি চিন্তা করতেছি যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে যে বাহিনী গড়ে উঠছে, যাদের ফিল্ডে যাদের নেতৃত্বে আমরা যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি, আমরা অনার ফিল করি তাদের জন্য। আজকে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার শেষ আশ্রয়স্থল হলো সেনাবাহিনী। সেটা একজন প্রধান আজকে কিভাবে তারা ব্যবহার করছে। আমি বেনজির বা ওই আজিজ বা আজকে ওই যে চিফ জাস্টিস যাকে তারা তাড়াইছে, যারাই বসাইছিল, ওদেরকে দোষ দিয়ে দেয় না, দোষ তো দেওয়া সরকারের। সরকার তাদেরকে রংলি ব্যবহার করছে এবং রংলি ব্যবহার করে এই দায়টা এখন তাদের উপর চাপাচ্ছে, যেটা আমাদের সেই সংস্থা 3টা প্রতিষ্ঠানের উপরে আজকে সেগুলো যাচ্ছে। আমরা তাহলে ডাক্তার হাবিবুর বিল্লাতের কাছে জিজ্ঞেস করি। প্রথম প্রশ্ন, উনি বলেছেন 6 মাসের মধ্যে আপনারা যদি মূল্যস্ফীতি না কমাতে পারেন পদত্যাগ করবেন কিনা? এইটা সম্ভবত অর্থমন্ত্রী বলেছেন, যেটা আমি আসলে শুনিনি, যে কথাটা আমাদের বাজেটের পরের দিনের এই কথাটা বলেছেন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন। উনি বলে থাকেন জি, আসলে তাহলে আমার মনে হয় ওনার পদত্যাগ করা উচিত। কি কারণে? কারণ সরকার প্রধান কিন্তু এই কথা বলেননি, ওনার কোনো অধিকার নেই সরকারের পক্ষ থেকে নীতি নির্ধারণী এই ধরনের বক্তব্য দেওয়ার। একজন অর্থমন্ত্রী তো এই ধরনের বক্তব্য দিবেন, অর্থমন্ত্রী দিবেন, অর্থমন্ত্রীর বক্তব্য, কিন্তু সরকারের প্রধানের যে বক্তব্য তা থেকে অবশ্যই পার্থক্য থাকবে, সেটুকু ওনার বোঝা উচিত ছিল। এবং সেটা যদি উনি বুঝেও থাকেন, উনি যদি সেই অর্থেই বলে থাকেন, তাহলেও আমরা যেটা মনে করি, তাহলে 6 মাস পর ওনাকে আপনার সাথে ডেকে এনে বলবেন এই হচ্ছে অর্থনৈতিক অবস্থা, আপনি খুব ভালো করেছেন, ইনফ্লেশন কমে গেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি উনি করতে না পারেন, আপনি এই কথাটা বলেছিলেন, আপনি এখন কি করবেন? মানে একজন মন্ত্রী স্বেচ্ছায় এই দেশ থেকে পদত্যাগ করেছে এমন কোনো নজির আমাদের মধ্যে নাই। যদি না করে থাকে তাহলে মন্ত্রীর ব্যর্থতার জন্য সরকারের পক্ষ থেকে বলা উচিত কিনা যে আপনার পদত্যাগ করা উচিত? এখন সবসময় আমরা বাস্তবতার নিরিখে সবকিছু বিবেচনা করব। আমরা ইচ্ছে করলেই হাইপোথেটিক্যাল কোনো ধারণা নিয়ে সেটা নিয়ে গিয়ে যাবো না বিএনপির মতো। এই যে দেখেন আন্দোলন হলো গত কয়েক বছর ধরে, কত 1.5 বছর 2 বছর হলো, কোনো সুনির্দিষ্ট রূপরেখা ছিল, কোনো দূরদর্শী নেতৃত্ব ছিল, কোনো লক্ষ্য ছিল, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর মতো কোনো দিক নির্দেশনা ছিল, কিছু ছিল না। ওই ধরনের কাজ আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ যদি কোনো লক্ষ্য নির্ধারণ করে থাকে, তারা সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে সেইখানটিতে পৌঁছানোর চেষ্টা করে এবং প্রায় সবসময় সফল হয়। আপনি যে বলছেন, আমি একটা কথা আমি খুব অবাক হয়েছি যে সরকার ঋণ খেলাপি। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত, আজকে পর্যন্ত, মানে এই মুহূর্ত পর্যন্ত দেশি এবং বিদেশি কোনো ঋণে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে কোনো ডিউ নেই। এটা আমি বলতে পারি, অর্থনীতিবিদ না হয়ে আমি জানি ব্যাপারটি। আর 2-1টি জায়গা ছোটোখাটো আমি একটু বলবো। জি অবশ্যই। তেল আমদানি করা হয় যেখান থেকে, জ্বালানি আমদানি করা হয় যেখান থেকে, সেখানে 8 মাসের টাকা বকেয়া দিতে পারে নাই। দিতে পারে নাই দেখে আনতেও পারে নাই, আপনি এটা জানেন নিশ্চয়ই। এখন সেগুলো নির্ধারিত সময়ে ডলার ক্রাইসিসের জন্য দিতে পারে নাই, সেটা কি আমরা খেলাপি বলবো নাকি না? আপনি যদি খেলাফির অর্থ আপনার মতো করে করেন, আচ্ছা, অর্থনীতি ভাষায় না যে, তা আপনি যে কোনো কথা যে কোনো সময় বলতে পারেন, তবে আপনি বলতে পারেন না একে খেলাফি। আচ্ছা, আপনি বলেছেন আমি কারো কাছে কোনো কিছু নিয়েছি, আমি এখনো তাকে দিইনি, আমি তাকে দিয়ে দিব, সে যদি সেটা মেনে নেয়, এটা খেলাপির মধ্যে পড়ে না। এই মুহূর্তের জন্য তো খেলাপি অবশ্যই না, খেলাপি না। এখন আপনি তো অর্থনৈতিক ভাষায় বুঝতে হবে খেলাপি কি জিনিস। আচ্ছা, সেটা যদি আমি অর্থনীতিবিদ না, সেটা আমি ভালো বুঝি না, তবে এইটুকু বুঝি। এবং সেটা কিন্তু দেওয়া যে হচ্ছে না তা কিন্তু নয়। এই কয়েকদিন আগেও আমি দেখলাম সরকারের পক্ষ থেকে 5,000 কোটি টাকা ছাড়া হয়েছে শোধ করার জন্য। এই দেশে 1,30,000 বা 24,000 কোটি টাকা যে খেলাপি ঋণ, আপনাদের এটা আনার ক্ষেত্রে কোনো উদ্যোগ আমরা দেখিনি, বরং এই কালো টাকা সাদা করার ক্ষেত্রে আপনাদের যে উদ্যোগের জায়গাটা আছে, এই বাজেটে কি খেলাপি ঋণ আদায়ের উদ্যোগটা থাকা উচিত ছিল না তার চেয়ে বেশি? প্রথমত হচ্ছে খেলাপি ঋণকে আমরা দুভাবে দেখতে পারি। একটি হচ্ছে
যে ঋণটি নিয়ে যে কারণে ঋণটি নেওয়া হয়েছে সেইটি না এত ভাষা আমরা বুঝি না। না, না, আমরা বুঝি না না আমরা বুঝি এই খেলাপি ঋণ আপনারা উদ্ধার করা। আপনি কথা না শুনলে বুঝতেই পারবেন না, আমাকে সেটুকু বলার সুযোগ দিতে বলেন। যে কেউ যদি সেটা অনৈতিক পর্যায়ে নিয়ে সেটা নষ্ট করে ফেলে, বিদেশে পাঠিয়ে দেয়, কোথাও রেখে দেয়, তাহলে এক ধরনের শাস্তির ব্যবস্থা। আরেকটি হচ্ছে কেউ যদি নিয়ে চেষ্টা করে ব্যবসায় ফেল করে যায়, যেটা হয়, সেটা আর এক ধরনের কথা। তবে আমি মনে করি যে যারা ঋণ খেলাপি আছেন, যারা স্বইচ্ছায় হননি, তাদের বিরুদ্ধে আসলে সত্যিকার অর্থেই কঠিন ব্যবস্থা নেওয়া দরকার। দ্বিতীয়ত, যারা ঋণ খেলাপি হতে চান না, সহযোগিতা চান, ছোটোখাটো বিজনেস করেন, তাদেরকে সরকারের পক্ষ থেকে, ব্যাংকের পক্ষ থেকে সহায়তা করা উচিত, যাতে তাদের ব্যবসাটা তারা ভালো করতে পারেন, ভবিষ্যতে তারা ঋণটি শোধ করতে পারেন। সারা পৃথিবীতে এই নিয়ম চালু আছে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে। আর ব্যাংকিং খাতের দিকে আপনারা তাকায়েন না, এই তাদের ইয়ে করার জন্য এই পরিকল্পনা, ভয়ঙ্কর পরিকল্পনা। আপনারা হচ্ছেন যারা ঋণ খেলাপি, তারা ঋণ খেলাপি, এবং তারা কিভাবে করেছে সেটা আসলে আলোচনার বিষয় হওয়ার কথা না। যে তাদের ইচ্ছা ছিল তারপরে ঋণ খেলাপি হয়ে গেছে। আপনি আমরা সংখ্যাটা জানি। আপনারা যদি শীর্ষ 20 ঋণ খেলাপির কাছ থেকে এই অর্থ বছরে আমরা আদায় করব, এই লাইনটাও যদি থাকতো, জনগণ বুঝতো যে আপনারা আসলে জনগণের প্রতি তাদের একটা মানে ঋণমুক্ত অবস্থায় তাদের আপনি রাখতে চান, এবং তাদের এই যে একটা জটিল পরিস্থিতিতে ফেলেছেন হচ্ছে যে এই যে সবকিছু ঢালাওভাবে করা। আপনি যে এই যে কয়েক লক্ষ কৃষক আছে যাদের সার্টিফিকেট মামলা চলছে মাত্র অল্প কয়েকটা টাকার জন্য, তাদের কি আপনি আলাদা করতে পারেন? কৃষকদের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই সেটা বলছি না, আমরা কাদের ক্ষেত্রে বলছি আপনি সেটা বুঝতে পারেন। এই দেশের শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা আমি ক্লিয়ারলি বলে দিলাম যে তাদের না, এরকম আপনি বলেছেন, কিন্তু এরকম কোনো নাই। এখন কালো টাকা সাদা করার জন্য আপনারা ইয়ে করেছেন, সেটা আসলে এই যে আপনাদের যারা সুবিধাভোগী তাদেরকে আপনারা সুযোগ দিয়েছেন কিনা, বিরোধীদের যা মতামত আমি সেটা জানতেই বিরতির পর ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। বাজেট কার জন্য এই প্রশ্নকে নিয়ে আমরা আজকে আলোচনাতে ছিলাম। এটিও তাজ রহমান। যে পরিস্থিতি তৈরি হয়েছে আসলে সবশেষে জনগণের উপরেই যে চাপটা এসে পড়ে, সেটা ঋণের হোক, বাজেট ঘাটতির হোক, ব্যাংক ব্যবস্থা হোক, সকল কিছু আমরা যারা জনগণ আছি তাদের উপরে। এটা থেকে জনগণের একটু স্বস্তির জায়গা দেওয়া সম্ভব কিনা, আপনার কি মনে হয়? দেখেন, আমি আপনাকে বলছিলাম একটা কথা, সেটা আলোচনা চলছিল, সালাম ভাই বলছিল সরকার ব্যাংকক্রাফট। আমি ব্যাংকক্রাফট না বলে আরেকটা শব্দ অ্যাডাপ্ট করি, যে নাইজেরিয়ার পরে ফরেন এয়ারলাইন্সের ডেপ্ট 214 মিলিয়ন বাকি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে বা বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আছে। ডিউ টু ফরেন রিজার্ভের জন্য আমরা এটা পে করতে পারছি না ওয়ার্ল্ডের। আর আমাদের উপরে আছে নাইজেরিয়া, পারছে না দিতে ফরেনের। পাকিস্তানও আছে আমাদের নিচে। অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল একটা ট্রামল যাচ্ছে সারা দুনিয়াতে, এটা অস্বীকারের সুযোগ নাই। ইউক্রেন ওয়ার, ফিলিস্তিন ওয়ার, বাট আপনাকে ওভার অ্যাম্বিশাস না হয় রিয়েলিটিতে আসতে হবে। আপনি কাটেল করেন যেখানে আপনার খরচটা কম করার প্রয়োজন, সাধারণ মানুষের উপর বোঝাটা দিয়েন না। যে মেট্রো রেলের যে লোকগুলো যাওয়া আসা করে, এরা কিন্তু দৈনন্দিন কাজের জন্য জীবিকা নির্ভর করছে। প্রতিদিন সকালে যাচ্ছে, বিকালে ব্যাক করছে, তার এই 15%টা অনেক টাকা তার মাসে তার বেতন থেকে চলে যাবে। এটাই মানুষের, সাধারণ মানুষের চিন্তা করা সরকারের কাজ। পলিটিক্যালি আপনি চিন্তা করছেন, একটা জিনিস ভালো যদি করে, আমি মনে করি এমপির উপরে যে গাড়ি আনার ব্যাপারে যে একটা শুল্ক কর দেওয়ার জন্য সরকার চিন্তা ভাবনা করছে, যদিও ইভেনচুয়ালি এটা বোধহয় হবে না। যদি এটা হয়, ইট ইজ এ ভেরি গুড। এমপিরা ফ্রি আনতে পারবে না, ট্যাক্স দিতে হবে। ট্যাক্স মানে পুরা ট্যাক্স না, 15 and 25 মিলে 40% যদি হয়, 40% মাত্র দিই আমরা, সেখানে 450% দেই। হ্যাঁ, আমরা 450 দেই। তাতে 40% যদি করা হয়, একটা বছর এখন তো শুরু হোক। আপনার শুরু যদি হয় তাহলে দেশের মানুষের উপরে অনেক কিছু, কিন্তু ইভেনচুয়ালি সেটা সরকার করবে কি না সেটা আমার সন্দেহ। আপনার টকশোতে বলে যাচ্ছি, যদি পার্লামেন্টের এমপিরা এই আইনটা পাস করতে হবে, আর মাননীয় প্রধানমন্ত্রী যদি ডিজায়ার করে তাহলে এটা হয়ে যাবে। এটা কোনো ব্যাপারই না উনি ডিজায়ার করলে। দ্বিতীয় হলো লাস্ট যে ওয়ার্ডটা বলে আপনাকে দিয়ে দিচ্ছি, আমার আর 2 গেস্ট আছে। আমাদের এই ইকোনমিক ক্রাইসিসগুলো ওভারকাম করতে হলে ন্যাশনাল একটা কনসেনসাস প্রয়োজন আছে, রাজনীতির স্থিতিশীলতার প্রয়োজন, স্টেবল ডেভেলপমেন্টটা থাকতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের ফার্স্ট কোর হলো আপনার পলিটিক্যাল স্টেবিলিটি। মানে এই জায়গায় আমলারা, আজকে আমি ডক্টর মোমেন সাহেবের, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর একটা দেশ রূপান্তর একটা ইন্টারভিউ দেখলাম আসার আগে। উনি বলেছেন, আমি হাতে পায়ে ধরে ইনভেস্টার নিয়ে এসেছি। এই দুর্নীতিবাজ আমলারা এই ইনভেস্টারদের বলে, যত ট্যাক্স সরকারকে দিবা তার অর্ধেক আমাদের দিবা, হলে ব্যবসা করে না, তোমার দরকার কি, তুমি চলে যাও। ওনার বক্তব্য এই পত্রিকায়। আমরা কোথায় যাচ্ছি? রাজনীতিবিদরা আমরা যুদ্ধ করছি, আর এই আমলারা এই দেশটারে শেষ করে ফেলছে। আব্দুল সালাম, জনগণের জন্য বাজেটে কি করা উচিত? না, এটা তো এর জন্য একই কথা, তার রেস ধরে আমি বলবো যে ইমিডিয়েটলি পারলে কালকেই প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ছাড়ুক, সব রাজনৈতিক দল নিয়ে বসুক,
ইলেকশনটা কীভাবে একটা জাতীয় একটা ঐক্য সৃষ্টি দরকার, যে আজকের এই অবস্থায় যাচ্ছে দেশ ক্রমান্বয়ে। কারণ এটা জনগণকে যদি আমরা এটা থেকে বাঁচাইতে চাই, অবশ্যই একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার এবং জবাবদিহিমূলক একটা সরকার দরকার। ইলেকটেড গভর্নমেন্ট আসলে এগুলি সমাধান হয়ে যাবে, অনেক কমে আসবে, অনেক যত জবাব দিতে থাকবে তখন এটা থাকবে না। কারণ একটা দেখেন না, আপনি যদি একটা লিফট কেনার জন্য কয় মন্ত্রণালয়ের কয়জনকে বাইরে যাইতে হবে, এটা কি, এটা আপনি বলতে পারেন? এটা কি জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা আপনি এইভাবে ব্যয় করবেন? এটা করবে, এটা কোনো জবাব দিতে না, এই জন্য এগুলো হচ্ছে। আপনার জনগণ পাচ্ছে না, আপনার জনগণের চাল ডাল তেলে দাম, আপনার বাজেট বাই কিছুই বোঝার দরকার নাই। পাবলিক চায় আমার চালের দামটা কমলো কিনা, কিন্তু প্রতিদিন যখন চালের দাম বাড়ে তখন তো সে বুঝতে চাবে না যে আপনি ভালো আছেন বা আপনি ভালো চালাচ্ছেন। ভালো চালানো মানে ওইটাই। তো এর জন্য এখন আল্লাহর হস্তে যে এই যে মাথাবাড়ি প্রশাসন, তারপরে এই সরকার পরিচালনা করতে যায় যে ব্যয়, তারপরে ওই ডিসি উমুকদের পালতে যায় যে ব্যয়, আমার পার্লামেন্ট চালাইতে যায় ব্যয়, আমার নির্বাচনের যে ব্যয়, সব এই সমস্ত ব্যয় আল্লাহর হস্তে কমায় না, জনগণের এই সমস্ত জায়গায় ভর্তুকি দিয়ে জনগণকে শান্তি রাখেন। হাবিব মিল্লাত, এই ব্যয়গুলি কমানো যাবে কিনা, যা আব্দুল সালাম বলেছেন? প্রথমত হচ্ছে যে কৃচ্ছতার কোনো বিকল্প নেই আমাদের মতো দেশে, কোনো সন্দেহ নেই। সেটা কোথায় কমাতে হবে, কিভাবে কমাতে হবে, সেটা আসলে অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন। আমি যেহেতু অর্থনীতিবিদ নই, তবে আমি একটি কথা অবশ্যই একমত যে আমরা চাই যে বাজেট তো আসলে খুব ভালো বুঝি না, যেটা বুঝি যে এই বাজেট হয়ে যাওয়ার পর আগামী বছরটি যদি একটু শান্তিতে থাকতে পারি, একটু স্বস্তিতে থাকতে পারি, তাহলে মনে করবো ভালো বাজেট। আর যদি সেটা না হয় তাহলে মনে করবো বাজেটটা কেমন হলো। আপনি চিন্তা করে দেখেন, এর জন্য যে বেগম খালেদা জিয়াকে ছেড়ে দেওয়ার দরকার নাই, কারণ বেগম খালেদা জিয়া দুবার দেশ চালিয়েছেন, তিনি এর চেয়ে ভালো বাজেট কোনো দিতে পারেন নাই। কিংবা জেনারেল এরশাদকে কিংবা তার পার্টিকে এতে টেনে আনার দরকার নাই, বা জাতীয় ঐক্যমতের প্রয়োজন নাই। প্রয়োজন সেটি হচ্ছে পলিসি বা নীতি নির্ধারণ, যেটি বিরোধী দল হিসেবে বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, অন্য পার্টি আছে, তারা কি বলেন আজকে পর্যন্ত 17 বছর তারা ক্ষমতার বাইরে, এই সরকারের সময় বাদই দিলাম, তারা কি একটা পলিসি দিতে পেরেছে যে বাজেটটা যদি এইভাবে করা হতো তাহলে জনগণ উপকৃত হতো? আপনারা ডেকেছেন কিনা সেটাও একটা প্রশ্ন। আজকাল টাকার প্রয়োজন টক শোতে না, কিংবা সাংবাদিক সম্মেলন করে, কিংবা আপনারা ন্যাশনালি এটা প্রকাশ করতেই পারেন, এবং সেটা যদি ভালো হয়, আওয়ামী লীগের চেয়ে ভালো হয়, জনগণ সেটা গ্রহণ করতে বাধ্য। কিন্তু সেটা কখনোই এই এক মাসে আসবে, কারণ বাজেটের উপরে আলোচনা 1 মাস চলবে। এই আলোচনা নিশ্চয়ই আরো সবাই যেতে পারবে। অনেক ধন্যবাদ।